71 যদি আমাদের হয়, 47 কাদের? বরং গল্প করে বলবার কথা ছিল আমরা সেই জেনারেশন যাদের বাবারা দাদারা দুইটা যুদ্ধ করে দুইটা দেশ বানাইছে। ব্রিটিশদের বিরুদ্ধে 190 বছরের সংগ্রাম, যেই সংগ্রাম তিতুমির থেকে শুরু, হাজি শরিয়াতুল্লাহ থেকে শুরু, হাবিলদের রজবালি থেকে শুরু, এই যে আমাদের বাহাদুর শাহ পার্কে শত শত লাশ ঝুলল, মুসলমানের লাশ। স্মৃতি কথায় বলছে আমাদের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এমন কোন গাছ নাই যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করার কারণে মুসলমান সৈনিক এবং তাদের আত্মীয় স্বজনের লাশ ঝুলে নাই। তার বিনিময়ে আমরা 1947 পেলাম, একটা পাকিস্তান রাষ্ট্র আমরা কায়েম করলাম। সেই অর্জন তো আমাদের। হ্যাঁ, আমরাই বলেছি সেই পাকিস্তান আমরা তৈরি করেছি, সেই পাকিস্তান তারা রক্ষা করতে পারে নাই, আমরা আবার নতুন বাংলাদেশ করেছি সেই পাকিস্তানের মধ্য থেকে। পাকিস্তান আমাদের গ্লানি হবে কেন? 190 বছরের ইতিহাস খারিজ হয়ে যাবে কেন? অদ্ভুত। যেই পাকিস্তান কায়েম করতে পারে, যেই শহীদ মানে যেই স্বাধীনতা কায়েম করতে পারে গিয়ে আমাদের আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছে কত। আফসোসের ব্যাপার হলো আপনাকে বলে রাখা, আমি একটু আগে আপনাদেরকে একজনের নাম বলেছিলাম কিনা যে আমি আবার একটু দেখে বলি, যে যেই হিন্দু নেতা শহীদিয়া গণহত্যায় নেতৃত্ব দিয়েছিলেন, নাম কি? সত্যেন সেন, মনে আছে কিনা? এখন এর একটা গল্প এখন প্রাসঙ্গিক এই কারণে আমাদের কবির চৌধুরী, মুনির চৌধুরী, ফেরদৌসী মজুমদার, ওনারা তো ভাই বোন। ওনার বাবার নাম কি আপনারা জানেন কিনা? মনে আছে কিনা আপনাদের কারো? আব্দুল হালিম চৌধুরী। আব্দুল হালিম চৌধুরী উনি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ আমলে। পটুয়াখালীতেও তখন এই হিন্দু মুসলিম দাঙ্গা ছোটখাটো চলে, বরিশালে চলে, এবং সেইগুলোর নেতৃত্বে এই সত্যেন সেন আছেন। একদিন আব্দুল হালিম চৌধুরী পটুয়াখালীতে ম্যাজিস্ট্রেট অথবা ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় নামাজ পড়ে বের হয়েছেন। তাকে মাথার উপরে রড দিয়ে আঘাত করেছে এই সত্যেন সেন। কপাল ভালো মাথার উপরে না পড়ে সেটা কাঁধে পড়েছে এবং উনি বেঁচে গেছেন। আমাদের আফসোস, সেই আব্দুল হালিম চৌধুরীর ছেলেরা বাংলাদেশের আপামর জনসাধারণের হয়ে উঠতে পারে নাই। আমাদের আফসোস, যে আবুল মনসুর আহমদ ডিমকে আন্ডা বলার জন্য যুদ্ধ করেছেন, তিনি ঈশ্বর বলবেন না, যেহেতু আল্লাহ বলতে সবাই চেনে, ঈশ্বর খারাপ না, কিন্তু আল্লাহকে আল্লাহই রাখতে হবে, এই জন্য প্রচন্ড কষ্ট থাকা সত্ত্বেও তিনি তার ডিট ক্যান্সেল করেছেন। সে আবুল মনসুর আহমেদের সন্তান আমাদের ডেইলি স্টারের সম্পাদক মাহবুজ আনাম, তারা বাঙালি মুসলমানের এই মর্মবেদনাও কোনোদিন বুঝতে পারেন নাই, তারা অভিজাত হয়ে উঠলেন। আমার মানে খুব ইচ্ছা হয় যে অন্তত আবুল মনসুর আহমেদ বা আব্দুল আলিম চৌধুরী ওনারা ওনাদের ছেলে মেয়েদের এই গল্প দেখেন কিনা। তাদের অন্তত ইচ্ছা ছিল মানুষ গণমানুষের পক্ষে দাঁড়াক, ক্ষমতার বিপক্ষে গিয়া অন্তত গণমানুষ, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াক। আফসোস হলো আজকে তাদের সন্তানরা সেই এলিট শ্রেণীর পক্ষে, যারা বাংলাদেশের শাপলা নাম দিয়ে, তারা গরিব, তাদের ক্ষমতায় স্টেক নাই, কাটকাট প্রমিত বাংলা বলতে পারে না, ইংলিশ বলতে পারে না, এই জন্য তাদেরকে শাপলায় গণহত্যা করে ফেলে যায়। আপনি কিভাবে বলবেন যে প্রথম আলো, ডেইলি স্টার বা বাংলাদেশের কোন মূলধারা এই ছবিটা ছাপতে পারে, যখন শাপলার ভোর রাতে কান ধরে বাচ্চা ছেলেরা বের হয়ে যাচ্ছে তাদের হত্যাযজ্ঞের পর? ছবিকে গ্লোরিফাই করা হলো, এবং সেই স্মৃতি আমি জীবনে ভুলবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রামপুরের শ্রাবণ বাসে আমি সেদিন সকালে আসছি, আমি দোতলায় বাসে, আপনারা জানেন ডাবল ডেকারের দোতলায় ছেলেরা বসে, সবাই পত্রিকা পড়ছে, কওমি মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আসলো, তাদেরকে কান ধরে বের করা হলো শাহবাগে, শাপলা থেকে ভোর রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একবার এই প্রশ্ন করা শিখলো না, তারা যদি ক্ষমতাও দখল করতে আসে শহরে, সে কে? সেই রাষ্ট্রের ট্যাক্স পেয়ার, সে নাগরিক, সে আরবান ক্লাস না হোক, সে এলিট না হোক, এই রাষ্ট্রকে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়। হু গেভ ইউ দ্য রাইট টু কিল হিম? কে তোমাকে তাকে হত্যা করার অনুমতি দিল? তাকে তুমি ডিল করো, আটকাই রাখো, সমঝোতা করো। এর মানে গরিবের রক্তের কোনো দাম নাই। আমি জীবনে ভুলবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার সমস্ত ধরনের শ্রদ্ধা, ভালোবাসা সেই দিন নষ্ট হয়ে গেছে যেদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই কান্তারা ছবি নিয়ে আনন্দ করতেছে। মুন্সি মোল্লা ঢাকা দখল করতে আইছিল, আমরা তখন সেদিন শপথ নিয়েছিলাম এই মুন্সি মোল্লা আইছিল এই কথারই আমরা বাংলাদেশে শুদ্ধ কথা বানাবো, যেটা আল মাহমুদুর বানাইছিলেন। যতদিন পারি আর না পারি এই শাহবাগীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা শাহবাগী থেকে ফ্রেম করি এই কাজগুলোকে। আপনি আপনার শত্রু বলে তারা শুট করে ফেলবেন? আপনি এই নাগরিক প্রশ্ন তুলবেন না যে তোমাকে হত্যার অধিকার করা তাকে কে দিল? অথচ যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আরেকটা আপনাদেরকে একটা বাজে কথা হবে, আপনি খুব খারাপ লাগবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী উত্তরার দিকে ধর্ষণের শিকার হলেন, মনে আছে কিনা আপনাদের? যেটা জানা গেল ধর্ষণ করেছিল একটা মাদকাসক্ত কেউ, একটা এরকম
ভ্যাগাবন্ড। তখনকার ছাত্রদের ফেসবুক স্ট্যাটাস দেখে মনে হলো তাদের দুঃখ এটা, একটা ভ্যাগাবন্ড, মাদকাসক্ত, গরিব, খয়রাতি একটা লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট রেপ করবে কেন? মানে তাদের মনস্তত্ব এইটা, এই রেপটা করলেও এলিট পিপল রেপ করলে এটা 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 মানা যাইত। মানে গরিব একটা মাদকাসক্ত একটা লোক রেপ করে ফেললো, অদ্ভুত ব্যাপার। তার মানে কি মাদকাসক্ত যে না সে রেপ করলে ঠিক আছে? এই যে আমি বারবার এই কথাটা সব জায়গায় বলার চেষ্টা করেছি, ভাই ফ্যাসিবাদ এইটা ক্ষমতার কাঠামোর সাথে সংযুক্ত না। ফ্যাসিবাদ তৈরি হয় মননে, মগজে, কালচারে। যেই কালচার তৈরি হয় কিসে? অদ্ভুত ব্যাপার। বাংলাদেশের সুন্দর করে বলা হয় আসাদুজ্জামান নূর কিন্তু সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাকে কেন আটক করা হলো? মানে হইল সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাম দিয়ে কি কি করা যাবে? খালেদা জিয়ার বাড়ির সামনে গিয়া ঢিল মারা যাবে, খালেদা জিয়া খারাপ। সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম দিয়া, সংস্কৃতির নাম দিয়া মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশের গণমানুষের নেত্রী খালেদা জিয়াকে বাজেভাবে পোট্রে করা যাবে, তাকে নিয়ে ক্যারিকেচার বানানো যাবে। ছবি আমার কাছে আছে, তো দেখাইতে চাইলে আমি দেখাইতে পারবো। খালেদা জিয়াকে নিয়ে এটা করা যাবে না। না, আমরা পলিটিক্স করি না, আমরা কালচার করি। খালেদা জিয়ার বাড়ির সামনে যে বালুর ট্রাক, সেই বালুর ট্রাকরে বৈধতা দেওয়া যাবে। আর যখনই তুমি গ্রেপ্তার হবা, আমরা তো রাজনীতির কিছু বুঝি না, আমরা তো সংস্কৃতি কর্মী। এই যে কুসুম কুসুম সংস্কৃতি, এইটা হলো, আপনি মনে রাখবেন, সংস্কৃতি হলো সেই জিনিস যেটা আলটিমেটলি পলিটিক্স নির্মাণ করে।